কাছে মানে কাঁদছিলাম খুব, যে যদি আমি ঠাকুর তোমার মন থেকে সেবা করে থাকি, যদি সত্যি আমি মন থেকে তোমার ভালোবাসি ডাকি, তাহলে আমার বাচ্চা মুখছে আমাকে বাঁচিয়ে দাও। তখন না কারোর কথা মনে পড়ছিল না, শুধু বাচ্চার কথা মনে পড়ছিল। তো মায়েদের এটাই তো সমস্যা, কোনো কিছু হলে আগে বাচ্চার কথাটা মনে পড়ে। তো তারপর আমাকে ওটিতে নিয়ে চলে যাওয়া হয়। ভিডিও না, তো আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর দিন, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো কি হয়েছিল আমার, সেটাই আজকে তোমাদেরকে বলবো। তো আমি ইকটোপিক প্রেগনেন্সির শিকার হয়েছিলাম। তো সেই যে ভয়ঙ্কর দিন, অভিজ্ঞতা, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক। আমার মানে ইকটোপিক প্রেগনেন্সি কিভাবে ধরা পড়েছিল, কি কি সিমটম ছিল, সবটাই তোমাদেরকে আজকে বলবো। তো ওটা আমার ধরা পড়েছিল 11/10/2018 সাল। তো এই যে দেখো, হসপিটাল চিত্তরঞ্জন মেডিকেল হলের এটা, মানে যেদিন আমার ছুটি দিয়েছিল এই কাগজটা দিয়েছিল। তো এখানে সবকিছু স্পষ্ট করে লেখা আছে। এই যে এখানটায় তো 11/10/2018 সাল। তো তখন পুজোর সময় বলতে পারো, পুজোর মানে 3-4 দিন আগে হবে। মঙ্গলবার থেকে পুজো শুরু, আর তার আগে বৃহস্পতিবার আমার মানে এটা হয়েছিল, বা হয়তো সোমবার থেকে পুজো এরকম একটা হবে, অতটা ঠিক খেয়াল নেই, অনেক দিনের কথা। তো আমার কি কি সিমটম ছিল সেটাই আজকে তোমাদেরকে বলবো। তো আমার প্রথমত ইকটোপিক প্রেগনেন্সি কি রকম হয়, এগুলো কিছুই আমি জানতাম না, এগুলো কোনোদিন আমি শুনিনি যে ইকটোপিক প্রেগনেন্সি বলে কিছু আছে বা এরকম কিছু হয়, এরকম কিছুই আমি জানতাম না। তো সেটাই আমার জীবনে ঘটে গেছিল, জানো তো। খাওয়া দাওয়া করে ঘুমাতে যাই, সেরকমভাবে মানে খাওয়া দাওয়া করে ঘুমাতে গেছিলাম, ঘুমিয়েছি। সকালবেলা মানে বৃহস্পতিবার ছিল সেই দিন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মানে বাথরুমে যাই, গিয়ে দেখছি না মানে আমার বাথরুম হচ্ছে না, পটি হচ্ছে না, আর তলপেট খুব যন্ত্রণা করছে। আর তার মানে 3-4 দিন আগে আমার পিরিয়ড হয়ে গেছে, আমি মাথা ঘষে নিয়েছি, তাহলে আমি ওইদিকে কোনো একদম শিওর যে আমার এরকম কিছু হতেই পারে না। তো আমার তার 3-4 দিন আগে একটু সন্দেহ হয়েছিল বলে আমি আবার প্রেগনেন্সি কিট এনে আমি আবার টেস্ট করেছিলাম। তো সেই টেস্ট করার ফলে তাতে নেগেটিভ এসেছিল, পজিটিভ কিছু আসেনি। আর আমার না যেহেতু মানে বেবি আছে, তো বুঝি সিমটম, মানে পেটটা তলপেটটা ভার ভার, বুকটা ভার ভার হয়েছিল। তো তার জন্য আমি মানে প্রেগনেন্সি কিট এনে টেস্ট করেছিলাম, তো কিছুই ধরা পড়েনি, তাহলে আমি পুরো নিশ্চিত যে কিছু হয়নি। তো তারপর হঠাৎ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা। তো মানে আমাদের বাড়ির ভিতরেই একটা শ্বশুর হয়, তো উনি ডাক্তার ছিলেন, ওনার কাছে নিয়ে গেল। উনি আমাকে ইনজেকশন দিয়েছিল যে যাতে পায়খানা বাথরুম হয় তার জন্য। তো তারপর না আস্তে আস্তে আমার সারা শরীর পুরো সাদা শুকিয়ে আসছিল। তো বাড়ির লোক মানে আর কোনো রিস্ক না নিয়ে আমাকে সোজা আমাদের গ্রামীণ হসপিটালে নিয়ে যায়। তো সেই গ্রামীণ হসপিটালে গিয়ে আমার মানে সমস্যাটা আরও বেশি হয়ে গেছে, কারণ গ্রামীণ হসপিটালে নিয়ে গেছে, তো বাড়ি থেকে আমার ইনজেকশন দেওয়া হয়েছিল পায়খানা বাথরুমের জন্য। তো সেই হসপিটালে যাওয়ার সাথে সাথে না আমার পায়খানা বাথরুম পেয়ে গেছিলো। তো পায়খানা বাথরুমে গিয়ে পায়খানা করে আসতেই মানে ওখানেই আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তো ওখান থেকে ডাক্তার বলে দিয়েছিল পেটের আলট্রাসোনোগ্রাফি করো, আলট্রাসোনোগ্রাফি ছাড়া আমরা কিছুই বলতে পারবো না। তো ওখান থেকে নিয়ে চলে যাওয়া হয় ডায়াগনস্টিক সেন্টারে। তো সেখানে গিয়ে আরও অবস্থা ক্রিটিক্যাল, মানে পুরো হাত পা পুরো মানে সিক হয়ে গেছে, কোনো সার ছিল না, মানে বমি, অতিরিক্ত বমি, চোখ দাঁড়িয়ে গেছে, মানে কোনো দম নিঃশ্বাস পড়ছিল না। তো ওখানে মানে আলট্রাসোনোগ্রাফি, ওখানে ডাক্তার বলছে রুগীকে সুস্থ করো তারপর না সোনোগ্রাফি করাবো। তো ওখান থেকে পুরো আমার নিয়ে চলে গেল পাশেই একটা নার্সিংহোম ছিল সেখানে। তো সেই নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরে ওখানে আমাকে স্যালাইন দেওয়া হয়, ইনজেকশন দেওয়া হয়, দেওয়ার ফলে আমার জ্ঞান আসে। তো তারপর ওখানেই ডাক্তার ধরতে পেরেছিল। তো ডাক্তার শুধু এটুকুনি বলেছিল তোমাদের পেশেন্টের মানে কন্ডিশন খুব সিরিয়াস, আমি যা ওষুধ ইনজেকশন যা দিয়েছি মানে 1.5 ঘন্টা ঠিকঠাক থাকবে, 1.5 ঘন্টা পরে ওকে ওটি করতে হবে, কারণ মানে ওর অবস্থা খুবই সিরিয়াস, তোমরা এক্ষুনি নিয়ে বড় হসপিটালে চলে যাও।
তো ওখান থেকে আর সোনোগ্রাফি করা হলো না, ওখান থেকে ডাক্তার লিখে দিয়েছিল। তো সেটাই এসে আমরা আমাদের যে গ্রামীণ হসপিটালে নিয়ে গেছিলো সেখানেই আমরা দেখাই। তো দেখানোর ফলে ওখান থেকে ওরা রেফার করে দেয়, ওখান থেকে রেফার করে আমাকে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন মেডিকেল হসপিটালে। তো ওখানে নিয়ে পৌঁছাতে প্রায় 4টে বেজে গেছিলো। তো এটা আমি জানতাম যে 4টে বেজে গেছিলো। আর আমার না মানে কিছুক্ষণ সেন্স থাকছিল, কিছুক্ষণ সেন্স থাকছিল না, আর বমিটাও প্রচুর হচ্ছিল। আর সকাল থেকে তো কিছু খাইনি, খালি পেটও ছিল, যা একটু জল বিস্কুট যা খেয়েছিলাম সব বমি হয়ে উঠে যাচ্ছিল। সারা রাস্তা গাড়িতে বমি করে করে গেছি, অ্যাম্বুলেন্সেই গেছি। আর ওখানে গিয়েছি 4টে বাজে, এটাই আমি দেখেছিলাম। আর ওখানে ডাক্তার নিয়ে গিয়ে ডাক্তার ওখানে আবার প্রেগনেন্সি কিট দিয়ে আমাকে টেস্ট করায়। তো ওখানে টেস্ট করাতে ধরা পড়েছে পজিটিভ। তো তারপর আবার আমি সেন্সলেস হয়ে যাই। তো ওরা তাড়াতাড়ি মানে আমাকে ওটিতে নিয়ে যায়। আর আমি তখনও জানতাম না যে আমার মানে কি হয়েছে, আমাকে কেউ বলেনি, ডাক্তারও বলেনি, বাড়ির লোকও বলেনি, কেউ কিছু বলেনি। তো আমার কিছুক্ষণ সেন্স থাকছিল, কিছুক্ষণ সেন্স থাকছিল না। তো তারপর আমার ভিতরে নিয়ে চলে যায় ডাক্তাররা। আর তখন না পুরো সারা শরীর আমার পুরো সাদা হয়ে গেছিলো, চোখের কোন জিভ পুরো সাদা হয়ে গেছিলো, কারণ গায়ে একটু রক্ত ছিল না। তো ব্লাডের দরকার, তো আমার ও পজিটিভ ও নেগেটিভ রক্ত। তো সেই রক্তটা ব্লাড ব্যাংকে ছিল না। তো তার জন্য অনেকটা সময় লাগছিল। আর ডাক্তার মানে খুব তাড়া দিচ্ছিল, মানে কি মানে 100 ভাগের 95% মানে আমি বাঁচবো না, এরকম কন্ডিশন হয়ে গেছিল আমার। তো রীতিমতো ব্লাড ব্যাংকে মানে মারপিট বলতে পারো ব্লাডের জন্য। তো ডক্টর ওখান থেকে ব্লাড ব্যাংকে মানে ফোন করে যে পেশেন্টের সিরিয়াস কন্ডিশন, এক্ষুনি ব্লাড দিতে হবে, ইমার্জেন্সি। তো তারপর ওখান থেকে ব্লাড আনে। তো ব্লাড আনার পরে আমার ভিতরে নিয়ে চলে গেছে, আমার কিছুক্ষণ সময় সেন্স থাকছিল না। তো আমি ভাবছিলাম কি এমন হয়েছে আমার। আর না মানে সিনিয়র ডাক্তাররা একজন করে ডাক্তার আসছে, আর আমার শুধু মানে চোখের কোণ আর জিভটা দেখছে, আর টেচার ধরে মানে সরিয়ে দিচ্ছে। এরকম মানে 4-5টা ডাক্তার এরকম করেছে আমার সাথে। আর 4-5টা ডাক্তার এক জায়গায় হয়ে মানে সব আলোচনা করছে। তো তখন না আমার মনে একটু সন্দেহ জেগেছে যে নিশ্চয়ই আমার বড় ধরনের কিছু হয়েছে। তো তখন আমি খুব কাঁদছি, যেহেতু মান্টুর দাদা আছে। তো বাচ্চা, তখন আমার মান্টুর দাদার বয়স 11 বছর এরকম হবে। তো আমি তো জানতামই না, হঠাৎ বাথরুম পায়খানা বন্ধ হয়ে গেছে, সেই থেকে যে এরকম অবস্থা, আর এই যে প্রেগনেন্সির এই অবস্থা সেটাও আমি জানতাম না। তো তারপর যখন ডাক্তারদের ওরকম মানে অবস্থা দেখছি, তখন আমার মনে সন্দেহ হয়েছে যে নিশ্চয়ই আমার বড় ধরনের কিছু হয়েছে, আর আমি হয়তো আর বাঁচব না। এটাই তখন আমি মানে মনে মনে ভেবেছি। আমাকে কিন্তু কেউ কিছু বলেনি, কিন্তু ওদের আবভাব দেখে, চলাফেরা দেখে, ডাক্তারদের চোখ মুখ দেখে এটাই আমার মনে হয়েছিল। তো তখন মানে আমার এত মানে কাঁদছি, আমি এত কান্না পেয়ে গেছে আমার। আমি শুধু মানে ঠাকুরকে ডাকছি আর বলছি মানে ঠাকুর, আমি জানি না আমার কি হয়েছে, তো আমি যদি সত্যি মন থেকে তোমার সেবা করে থাকি, তাহলে আমার বাচ্চার মুখ চেয়ে আমাকে বাঁচিয়ে দাও। এইরকম ভেবে আমি মানে খুব কাঁদছিলাম আর খুব ভেঙে পড়েছিলাম। যেহেতু আমাকে কেউ কিছু বলেনি, কিন্তু ডাক্তারদের মানে চোখ মুখ দেখে, ওদের আওয়াজ দেখে আমি বুঝতে পেরেছিলাম। তো আমাকে ওটিতে নিয়ে যাওয়া হবে এটাও আমি শুনেছিলাম। তো এটাই শুধু আমি ভাবছিলাম, যেহেতু আমার একটা বাচ্চা আছে। আর আমাকে জিজ্ঞাসাও করছিল ওরা যে কটা বাচ্চা আছে। আমি বললাম আমার একটা ছেলে, 11 বছর বয়স। তো এটাই আমি ঠাকুরের কাছে মানে কাঁদছিলাম খুব, যে যদি আমি ঠাকুর তোমার মন থেকে সেবা করে থাকি, যদি সত্যি আমি মন থেকে তোমার ভালোবাসি ডাকি, তাহলে আমার বাচ্চা মুখ চেয়ে আমাকে বাঁচিয়ে দাও। তখন আর কারোর কথা মনে পড়ছিল না, শুধু বাচ্চার কথা মনে পড়ছিল। তো মায়েদের এটাই তো সমস্যা, কোনো কিছু বলে আগে বাচ্চার কথাটা মনে পড়ে। তো তারপর আমাকে ওটিতে নিয়ে চলে যাওয়া হয়। তো ওটিতে নিয়ে যাওয়ার আগে আমার অনেক ইনজেকশন করেছে। আমার মানে শরীরে কোনো সার ছিল না, কোনো কিছু বুঝতেই পারছিলাম না। তো তারপর ওটির ড্রেসটা পরাই। ওটিতে মানে ড্রেসটা পরানোরও সময় ছিল না ডক্টরদের হাতে। মানে আমি নাইটি সায়া পরেছিলাম, সমস্ত ওরা কাঁচি দিয়ে তাড়াতাড়ি করে কেটে ওটির ড্রেস পরিয়ে আমাকে ওটিতে ঢুকিয়েছে। তো ওটিতে ঢোকানোর পরে আমি আর কিছুই জানতাম না, শুধু আমার মানে মাঝে একটু বমি হচ্ছিল, এটাই যে আমার মনে আছে। তো তারপর আমার বাড়ির লোকের মুখ থেকে শুনেছি যে ওটিতে ঢুকিয়েছিল মানে ওই
5টা হবে এরকম, কি 4:30 পৌনে 5টা হবে এরকম সময় ঢুকিয়েছিল। আর ওটি থেকে বার করেছে তখন 6:30 নাগাদ। তো তারপর আমাকে আইসিইউতে দেওয়া হয়। তো আমার কোনো সেন্স ছিল না, আমি কিছুই জানতাম না। তো ভোর 4টে মানে 4:30 বাজে তখন আমার সেন্স আসে। তো আমার সেন্স আসার পরে আমি চোখ মেলে তাকিয়ে দেখছি যে আমি হসপিটালেই আছি। তো আর না, পুরো কোমরের ওখান থেকে পুরো অবশ হয়ে আছে। আর দুটো হাতে, একটা হাতে আমার ব্লাড চলছে আর একটা হাতে আমার স্যালাইন চলছে। দুটো হাত দুদিকে পড়ে রয়েছে, নড়াচড়া করতে পারছি না। তখন আমার চোখ থেকে জল এসে গেছে, কি এমন হয়েছে যে আমার এরকম অবস্থা। তো পাশে সিস্টার ছিল, তো সিস্টারকে জিজ্ঞাসা করলাম যে আমি কোথায় আছি। তো সিস্টার আমাকে বলল তুমি আইসিইউতে আছো, আর তুমি কোথায় এসেছিলে তোমার মনে আছে? আমি হ্যাঁ হসপিটালে এসেছিলাম আমি 4টের সময়, তো এখন 4:30 বাজে। বলছে না, এখন ভোর 4:30 বাজে। তো তারপর আমি সিস্টারের কাছে সব জিজ্ঞাসা করলাম। সিস্টার আমাকে বলল যে তুমি হসপিটালে এসেছিলে, তোমার এরকম মানে একটা টিউবে বেবি এসেছিল, তো সেই টিউবটা ফেটে গেছে, তো তার জন্য ডাক্তাররা অপারেশন করে সেই টিউবটা কেটে বাদ দেওয়া হয়েছে, তো তার জন্য তোমার সিজার। তো তারপর আমি সিস্টারের মুখ থেকেই আমি সবটা জানতে পারলাম যে আমার কি হয়েছিল। একটা টিউবে বেবি এসেছিলো, টিউবটা ফেটে গেছিলো, তো সেটাই আমাকে অপারেশন করেছিল বলে। তো ডাক্তার মানে সিস্টারই বললো যে তোমার মানে 100% মানে 95% তোমার বাঁচার কোনো চান্স ছিল না। তো ভগবান সেই জন্য তোমার ডানার বরাত দেখেছে বলেই তুমি বেঁচে গেছো। তো আইসিইউর ভিতরে আমি 3 দিন ছিলাম। তো তার মধ্যে মানে সকালবেলা ডাক্তার আমাকে দেখতে এসছে। তো ডাক্তার যে ঢুকছে ওর সাথে আর মানে একটা ডাক্তারের সাথে 3-4টে ডাক্তার করে মানে আইসিইউর ভিতরে ঢোকে। তো সিরিয়াস পেশেন্ট থাকে যেহেতু আইসিইউতে, তো ডাক্তার ঢুকছে, তো বলছে এ মরতে বেঁচেছে, এটাই আমাকে বলছে। তো তখন আমার সেন্স আছে ভালো মতন, তো এটাই আমি শুনেছি ডাক্তারের কাছে। তো 3 দিন আইসিইউ থেকে বেরানোর পর মানে আমাকে কেউ আর চিনতে পারছিল না, মানে মুখ হাত পা সারা শরীর পুরো ফুলে গেছিল। তো আমাকে বৃহস্পতিবার আইসিইউতে ঢোকানো হয়, আর শনিবার বিকালবেলা আমাকে বেডে দেওয়া হয়। তো বেডে দিয়ে সে আর এক বিপত্তি, বেডে দিয়ে তো এসে গেছে আমার শ্বাসকষ্ট, আর বাথরুম হচ্ছিল না, ক্যাথারার খুলে দিয়েছিল। তো আবার মানে ডক্টরকে বলল, তো ডাক্তার আবার তাড়াতাড়ি করে এসে মানে আমাকে মাস্ক পরিয়ে দেওয়া হলো, অক্সিজেন মাস্ক, গ্যাস দেওয়া শুরু হলো, আর আবার ক্যাথারার লাগানো হলো। তারপর আমি ভর্তি ছিলাম 7 দিন। 5 দিনের দিন আমার সেলাই কাটা হলো, 6 দিনের দিন আমার সেলাই কাটা হলো, 7 দিনে মানে পুজো তখন হসপিটালেই আমি পুজোটা কাটিয়েছি। তখন নবমীর দিন সন্ধ্যাবেলায় আমি বাড়িতে এসেছি। তো সেই যে দিন, সেটা আমি জীবনেও ভুলবো না, যে কি ভয়ঙ্কর দিন ছিল আমার জীবনে। তো ভগবানের কাছে একটাই কামনা করব যে আমার অতি বড় শত্রু যদি থেকে থাকে তার যেন এরকম দিন না আসে। তো এরকম পজিশনে জানো তো আমি ডক্টরদের মুখে শুনেছি যে পেশেন্ট বাঁচে না, তো ভগবান আমার দানার বরাতটা রেখেছিল, তো তার জন্যই হয়তো আমি বেঁচে ফিরে এসেছি। তো আজকে তোমাদের সামনে এগুলো শেয়ার করতে পারছি। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বকবক করবো না, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করে জানিও, আর অনেক করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, নমস্কার সবাইকে, সবাই ভালো থাকবে।